সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে খালেদা জিয়ার কবর। মাকে নিয়ে ফেসবুকে আবেগঘন বার্তা তারেক রহমানের। বিবিসি, রয়টার্স, আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর। উঠে আসে জনসমুদ্রে পরিণত হওয়ার তথ্য। বিএনপির বহিষ্কারকে থোড়াই কেয়ার ব্যারিস্টার রুমিন ফারহানার। আপোষহীনতা খালেদা জিয়ার কাছ থেকে শিখেছেন বলে মন্তব্য। ভারতের সাথে জামায়াত আমিরের বৈঠক নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু। বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলে অভিযোগ ডাক্তার শফিকুর রহমানের। রাষ্ট্রীয় শোক চলাকালে রাজধানীতে 31st নাইট উদযাপনের নামে বুনো উল্লাস। রাতভর বাজি পটকা ফুটানো নিয়ে আজহারের স্ট্যাটাস। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে বুধবার বিকেল 3টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আব্দুল মালেকের ইমামতিতে সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেল 4:45টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। গেল মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। এর আগে 23 নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর দেখা দেয় নিউমোনিয়া, সঙ্গে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিক্সের পুরনো সমস্যা। হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে নেওয়া হয়েছিল তাকে। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষ বিদায়ে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ কঠিন সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষ ও শোকাহতদের উদ্দেশ্যে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানাজা ও দাফনের দায়িত্ব পালন করা সকলের প্রতি নিজের এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, জানাজা ও দাফনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ তার ও তার পরিবারের হৃদয় স্পর্শ করেছে। পোস্টে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা এবং সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশনেত্রীর শেষ যাত্রায় এই সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, বরং মানবিক উদাহরণও প্রদর্শন করেছেন। তারেক রহমান আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য, সততা ও দায়িত্ববোধের সঙ্গে জনসমক্ষে শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছেন। ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যার ফলে দিনটি নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। পোস্টে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানিয়েছেন। তাদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানান। এছাড়া দেশের বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান জানাজা ও দাফনের তথ্য, ছবি ও ভিডিও আন্তর্জাতিক সম্প্রদায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে তারেক রহমান পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান, বিশেষ করে সেই শক্তির জন্য যাদের কারণে পরিবার ও জাতি মর্যাদার সঙ্গে খালেদা জিয়ার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে সক্ষম হয়েছে। তারেক রহমান মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার মন্ত্রিসভার সকল সদস্যদেরও ধন্যবাদ জানান। জাতীয় শোকের এই কঠিন সময়ে তারা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া বিরাজ করছে। তার জানাজা ও দাফন কেবল দেশের মানুষকেই নয়, আন্তর্জাতিক মাধ্যমেও ব্যাপক গুরুত্ব পেয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার রাজনৈতিক অবদান এবং তার প্রতি জনগণের গভীর শ্রদ্ধা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। খালেদা জিয়ার জানাজা ও দাফন বুধবার অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেন বিপুল সংখ্যক মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় সমবেত হন।
আন্তর্জাতিক গণমাধ্যমেও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। কাতার ভিত্তিক আল জাজিরা শিরোনাম করেছে, খালেদা জিয়ার জানাজায় বিপুল জনসমাগম, সাবেক নেত্রীকে বিদায়। যেখানে উল্লেখ করা হয়েছে রাজধানীতে বিপুল সংখ্যক মানুষ শেষ বিদায়ে অংশ নিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছে, দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছিলেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনও জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি দেশ জুড়ে শোক প্রকাশ করা হয়েছে। আর জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিপুল সংখ্যক মানুষ তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন। ভারতের টাইমস অব ইন্ডিয়া খালেদা জিয়ার জানাজার বিশাল জনসমাগমকে বিশেষভাবে তুলে ধরেছেন। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এর মধ্য দিয়ে তার প্রতি মানুষের শ্রদ্ধা ও সমবেদনার প্রকাশ বাংলাদেশের সীমার বাইরে থেকেও লক্ষ্য করা গেছে। প্রতিবেদনগুলোতে তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তকে উপেক্ষা করেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বহিষ্কার হয়েছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রাজনৈতিক অঙ্গনে খুবই পরিচিত মুখ হয়েও দলের মনোনয়ন বঞ্চিত হওয়া ও পরবর্তীতে দল থেকে বহিষ্কার করা নিয়ে নেট দুনিয়ায় চলছে নানান আলোচনা সমালোচনা। রুমিন ফারহানার মতে, বিগত সময়ে জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করছেন। দলের বিরুদ্ধে নির্বাচন করা নিয়ে মঙ্গলবার রাতে রুমিন ফারহানা বলেন, এই আপোষহীনতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছেন। বিদ্রোহী প্রার্থী হওয়াটা এক ধরনের আপোষহীনতার বহিঃপ্রকাশ। জোয়ারের বিপরীতে একা দাঁড়িয়ে যাওয়া এই সাহস তিনি তার নেত্রীর কাছ থেকেই শিখেছেন। তিনি বলেন, রাজনীতিতে আপোষ না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি পেয়েছেন খালেদা জিয়ার কাছ থেকেই, যার আদর্শে তিনি রাজনীতি করেছেন এবং যার আশ্রয় ও স্নেহে রাজনৈতিকভাবে বেড়ে উঠেছেন। তার প্রয়াণের দিনেই নিজের বহিষ্কারকে তিনি নিছক কাকতালীয় বলে মনে করেন না। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ও নিজের দল থেকে বহিষ্কারের ঘটনা একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ হিসেবে দেখছেন সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তার মতে, খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনে এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়। বহিষ্কার সত্ত্বেও তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছেন। খালেদা জিয়াকে একজন আপোষহীন নেত্রী হিসেবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, তিনি তার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছেন। খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করেছেন এবং সেই আদর্শ মেনেই তিনি পথ চলেছেন বলে জানান। তার মৃত্যুতে দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মঙ্গলবার রুমিন ফারহানা সহ মোট 9 জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে। এর আগে গত সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি নিজে উপস্থিত হয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। ওই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে ঘোষণা করা হয়েছে। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেজুর গাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ভারতের এক কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বছরের শুরুতে তার বাইপাস সার্জারির পর ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ওই বৈঠকের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন। কেন? অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল। সমস্যা কোথায়? আমাদের সবার কাছে এবং একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া কোনো বিকল্প নেই। ডাক্তার শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামায়াত ইসলামীর ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চেয়েছিল রয়টার্স। জবাবে তিনি বলেন, আমরা সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখি। আমরা কখনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই।
জামায়াতের আমির রয়টার্সকে আরও বলেন, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে ধারাবাহিক অবস্থান একটি উদ্বেগের বিষয়, যেখানে তার পতনের পর থেকে দুই দেশের মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে প্রায় 17 বছর পর এই নির্বাচনে প্রথম প্রতিদ্বন্দ্বিতা করতে চলা জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর দ্বিতীয় অবস্থানে থাকবে, সেখানে ব্যবধান থাকবে কম। জেনজিদের দলের সঙ্গে নির্বাচনী জোট করার কয়েকদিন পর দেওয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির রয়টার্সকে বলেন, আমরা অন্তত 5 বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, কোনো ঐক্যের সরকারের জন্য দুর্নীতি বিরোধী অবস্থান অবশ্যই একটি অভিন্ন এজেন্ডা হবে। জামায়াত ক্ষমতায় গেলে কে হবে প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে দল সবচেয়ে বেশি আসন পাবে সে দল থেকে প্রধানমন্ত্রী হবেন। যদি জামায়াত সবচেয়ে বেশি আসন পায় তাহলে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কিনা দলই সেই সিদ্ধান্ত নেবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। নতুন বছরকে বরণ করে নিতে সারা দেশ জুড়ে দেখা গেছে উৎসবের আমেজ। রাত 12টার সঙ্গে সঙ্গে আতশবাজির বিকট শব্দ আর আগুনের ঝলকানিতে আকাশ যেন আলোয় ভরে ওঠে। তবে এই উল্লাসের আড়ালেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর এক বাস্তবতা। যে বিকট শব্দ ও আগুন আজ মানুষকে আনন্দ দিচ্ছে, সেটি অনেক সময় ভয়, দুর্ঘটনা এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত শব্দ দূষণ শিশু, বয়স্ক মানুষ ও অসুস্থদের জন্য মারাত্মক ক্ষতি করে। পাশাপাশি আতশবাজির আগুন থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ হওয়া এবং সম্পদের ক্ষতির ঘটনাও নতুন নয়। নতুন বছর উপলক্ষে আতশবাজি ও উচ্ছৃঙ্খল উল্লাস নিয়ে এভাবেই সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা আজহারি। তিনি বলেন, যে বিকট শব্দ আর আগুনের ঝলকানি তোমাকে আজ উল্লাসে মাতাচ্ছে, এর চেয়েও বিকট আওয়াজ আর ভয়ঙ্কর তীব্র আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান না ফেরার দেশে। বুধবার বিকেল 3টা 3 মিনিটে জানাজা শেষে তাকে সমাহিত করা হয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে। তার মৃত্যুতে শোকস্তব্ধ দেশবাসী। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির আপসহীন এক নেত্রী। দেশের রাজনীতির প্রতিটি ক্রান্তি লগ্নে যিনি ছিলেন ঢাল স্বরূপ। গৃহবধূ থেকে সময়ের দাবিতে তিনি হয়ে উঠেছিলেন রাজপথের আপসহীন নেত্রী। মঙ্গলবার দেশের রাজনীতির এক অবিস্মরণীয় নেত্রীর জীবন অবসানের মধ্য দিয়ে অবসান হয় বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ অধ্যায়ের, যা দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে এক বিশাল শূন্যতা। আপসহীন এই নেত্রী এমনভাবে দেশকে ভালোবেসেছেন, মৃত্যুর আগেও তাই তো দেশের মায়া ছাড়তে পারেননি। শারীরিক অবস্থার অবনতি হলেও দেশের চিকিৎসা ব্যবস্থাকেই করেছেন ভরসা। তবে সবশেষ ইংল্যান্ড থেকে ফেরার পর দেশের চিকিৎসার প্রতি তার ধারণা অনেকটাই বদলে যায়। বিশেষ আস্থা জন্মায় দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি। বেগম জিয়ার মৃত্যুর পর সাংবাদিকদের তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়া বলেন, তার চিকিৎসা এই দেশেই যেটা হচ্ছে এটাই যেন হয়। দেশের চিকিৎসায় উনি যেভাবে সুস্থ হয়ে উঠছেন, সেজন্য তিনি সবসময় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার গুণগত মান সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করতেন। সেজন্য উনি হাসপাতালে যাওয়ার সময় বলে গেছেন দেশেই করাতে চান চিকিৎসা। যখন তাকে জিজ্ঞেস করা হতো, ম্যাডাম আপনি কেমন আছেন, উত্তরে বেগম জিয়া ডাক্তারদের বলতেন, আমি ভালো আছি। কখনোই নিজের কষ্ট মানুষের কাছে প্রকাশ করেননি তিনি। পাহাড় সম কষ্ট সহ্য করা মহীয়সী নেত্রী তাই তো বিগত আওয়ামী লীগ সরকারের হাজারো অত্যাচারের পরেও দেশ ত্যাগের কথা ভাবেননি। বছরের পর বছর ছিলেন প্রিয় সন্তানদের থেকে হাজার মাইল দূরে। জীবনের শেষ বেলাতেও তাই তো বলেছিলেন, ভালো আছেন তিনি, থাকতে চেয়েছেন দেশের মাটিতেই। আরাফাত ইসলাম, যুগান্তর নিউজ।